হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সবাইকে। আমরা আজকে যেটা দেখো এক্সক্রিয়েটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশান, মানে যেটা হচ্ছে রেচন পদার্থ এবং দেয়ার এলিমিনেশান, তাদের কিন্তু নিষ্কাশন, এটা আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি রেচন, বুঝতে পেরেছ? আচ্ছা, আগে দেখে নাও এক্স ক্রিয়েশান কী। এক্স ক্রিয়েশান যদি আমরা দেখি, দেখো লিখেছি যে ইট ইজ দ্য রিমুভাল অর এলিমিনেশান অফ ওয়েস্ট প্রোডাক্টস অফ মেটাবলিজম ফ্রম দ্য বডি ইন অর্ডার টু রেগুলেট দেয়ার কম্পোজিশন অফ দ্য বডি ফ্লুইডস অ্যান্ড টিস্যু। আমরা যদি দেখি, দেখো ইট ইজ দ্য রিমুভাল অর এলিমিনেশান, তার মানে আমরা যদি যে প্রোডাক্টটা আমরা দেখব সেটা কোথাকার, টিস্যু এবং বডি ফ্লুইডস, মানে এগুলো কোথায় থাকে? একটা টিস্যু মানে কলা যেগুলো, আচ্ছা কোষ কলা, এখান থেকে যত ধরনের যে পদার্থগুলো উৎপন্ন হয় যেগুলো রেচন হিসেবে, সেই সমস্ত পদার্থগুলোকে রিমুভাল করব, মানে নিষ্কাশন করব। এবং এখানে বলেছে প্রোডাক্ট মেটাবলিজম ফ্রম দ্য বডি, মানে আমাদের দেহে যেগুলো বিপাকিত হয়, ঠিক আছে, সেই সমস্ত পদার্থগুলোকে বিপাকিত হওয়ার পর যেগুলো আমাদের রেচন, সেইগুলোকে আমরা কি করব, এরকম এই যে রেগুলেট দ্য কম্পোজিশন অফ দ্য বডি, মানে দেহের বাইরে আমরা ওদের যে কম্পোজিশনগুলো সেগুলো কিন্তু নিষ্কাশিত করব। এটাই কিন্তু এক্সক্রিয়েশন। এটা কিন্তু আমাদের হিউম্যান ফিজিওলজিতে, বিশেষ করে আমরা এখানে দেখব যে হিউম্যান ফিজিওলজিতে আমাদের কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে হিউম্যান ফিজিওলজি তার মানে কি, আমরা মানুষের ক্ষেত্রে বলছি। তাহলে মানুষের ক্ষেত্রে যদি দেখি, এখানে কিন্তু একটা নির্দিষ্ট অর্গান রয়েছে। তাহলে এক্সক্রিয়েটরি যে অর্গান, সেই অর্গান হচ্ছে কিডনিজ, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দেখে নিই এই এক্সক্রিয়েশান একটা কী ধরনের প্রসেস। এক্সক্রিয়েশান যদি আমরা দেখি, দেখো তোমরা কিন্তু মেটাবলিক দু ধরনের প্রসেস দেখেছো। একটা কী প্রসেস? একটা হচ্ছে অ্যানাবলিজম বা অ্যানাবলিক প্রসেস, যেটাকে উপচিতি বিপাক বলো। আরেকটা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস বা মেটাবলিজম। যে ক্যাটাবলিক যেটা, তাহলে এই রেচনের আমরা এটাকে বলবো কিন্তু ক্যাটাবলিক মেটাবলিজম। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু সেই এক্সক্রিয়েশন এটাই কিন্তু দেওয়া হয়েছে। এরপর চলে যাও অসমো রেগুলেশন। অসমো রেগুলেশনের মধ্যে আমরা যেটা দেখব যে কিভাবে অসমোসিস, মানে আমরা কিন্তু আগে পড়েছি হয়তো, সেই অসমোসিস প্রসেস এখানে কিন্তু দেওয়া হয়েছে, মানে কিভাবে মেনটেন্স করে এটাকে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে, দেখো ইট ইজ মেনটেন্স অফ ওয়াটার অ্যান্ড আয়নিক কন্টেন্ট অফ বডি। আচ্ছা, ধরো তুমি আগে পড়েছো যে ইলিশ মাছ যেগুলো নদী থেকে নদীতে আসে, যেটা হচ্ছে সমুদ্র থেকে, তাহলে সেটা কীভাবে পরিবর্তন ঘটে, তার দেহের কী পরিবর্তন ঘটে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরাও দেখব। মানে তার মানে কি, আমাদের অঙ্গের মধ্যে কিছু পদার্থ যে উৎপন্ন হচ্ছে সেটা কার কার সঙ্গে আয়নিত বা ধরো জলের এই যে সাম্য বা ভারসাম্য যেটা বজায় থাকছে কীভাবে। ধরো একটা তুমি ভেবে নাও, একটা অ্যামিবা। এই অ্যামিবার মধ্যে আমরা যদি দেখি, এ তো ওয়াটারে থাকে এরকম করে, তাহলে এই ওয়াটার থেকে জলটা কী হচ্ছে, ওয়াটারে আমরা যদি দেখি জলটা কিন্তু প্রবেশ করছে, মানে তার মানে H2O এটা প্রবেশ করছে। আবার ধরো আয়নিক যেটা, এটা কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে, তার মানে ধরো Na+, যদি দেখি লবণ সমুদ্রের জলে, তো এইভাবে এটা কিন্তু অসমো রেগুলেট করতে পারে। তো এই জন্য এখানে বলেছে ইট ইজ মেনটেন্স, এটা মেনটেন করে অফ ওয়াটার অ্যান্ড আয়নিক কন্টেন্ট অফ বডি। আমি পরে বলবো যে যেগুলো হচ্ছে জল এবং বিভিন্ন ধরনের আয়নগুলোকে, ওইগুলোকে কী করবে, দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা হচ্ছে অসমো রেগুলেশন, ঠিক আছে। এবারে তুমি বলো যে মেন মেটাবলিক যে ওয়েস্ট প্রোডাক্ট, তার মধ্যে কী কী থাকতে পারে, আমাদের দেহে কী কী হতে পারে, বা ধরো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কী কী হতে পারে। মেন যদি প্রোডাক্ট দেখি, তাহলে এটা হবে কিন্তু কার্বোহাইড্রেটস এবং ফ্যাট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো কিন্তু মেন প্রোডাক্ট। আর কী কী হতে পারে যদি আমরা মেন না দেখি, সেকেন্ডারি প্রোডাক্ট যদি দেখি, তাহলে তখন কিন্তু তুমি ক্রিয়েটিনিন এটা লিখে নিতে পারো। ক্রিয়েটিনিন বা ক্রিয়েটিন, ইউরোক্রোম,
বা এই সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু এখানে সেকেন্ডারি প্রোডাক্ট বলতে পারি। তার মানে সেগুলো হচ্ছে মেন নয়। যদি মেন দেখি আমরা যে পুষ্টি মানে যেগুলো হচ্ছে নিউট্রিশন আমরা গ্রহণ করি, সেই নিউট্রিশনের মধ্যে কী কী থাকে? কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে। সবসময় মনে রাখবে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এরা কিন্তু সঞ্চিত থাকতে পারে দেহের মধ্যে, কিন্তু প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড এরা কিন্তু সঞ্চিত হতে পারে না। এই জন্য ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু কি হয়, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে ওরা কার্বোহাইড্রেটে পরিণত হতে পারে এবং ওখান থেকে পরে যেগুলো হচ্ছে আমরা যদি দেখি অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হওয়ার পর যে সেগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট রূপে বাইরে নিষ্কাশিত হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো কার্বোহাইড্রেট যেটা বলেছে অন মেটাবলিজম দিস প্রডিউস CO2 অ্যান্ড ওয়াটার। আমরা যদি দেখি এখানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এটা কিন্তু প্রডিউস করছে কার্বন ডাইঅক্সাইড, মানে তার মানে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এটা কিন্তু কী করছে না প্রডিউস করছে কার্বোহাইড্রেটটা। আচ্ছা, ফ্যাট যদি হয় সেও কিন্তু একই, দেখো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এটা কিন্তু এখানে বলেছে অন মেটাবলিজম, মানে এই যে বিপাক দিস প্রডিউস এটা কিন্তু প্রডিউস করছে, তো এই করছে কি কি CO2 আর হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে জল তৈরি করছে। কিন্তু প্রোটিন নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি বিপাক দেখি, বিপাকের ফলে কি তৈরি হবে? প্রডিউস নাইট্রোজেনাস ওয়েস্ট। বুঝতে পেরেছো? নাইট্রোজেনাস ওয়েস্ট যে সমস্ত আছে সেইগুলো কিন্তু তৈরি করতে পারে। কী কী? সেটা ইউরিয়া, অ্যামোনিয়া, তারপরে ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু তৈরি করতে পারে। আমি একটা পরে ছক দিচ্ছি, সেই ছকটা দেখে নাও। এবং এখানে যেটা ইন হিউম্যান বডি রিমুভাল ওয়েস্ট যেটা যদি আমরা দেখি, এর মধ্যে CO2 আর হচ্ছে H2O এগুলো কিন্তু যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু রিমুভাল করবে। আমরা হিউম্যানের ক্ষেত্রে এরকম আমরা কিন্তু দেখতে পাই। তবে এখানে তুমি দেখতে পাচ্ছ CO2 আর হচ্ছে H2O মানে ওয়াটার, এগুলো কিন্তু রিমুভ করবে কিসের মাধ্যমে? লাংসের মাধ্যমে করতে পারে CO2। ঠিক আছে, জল এটা কিন্তু সোয়েট মানে ঘামের মাধ্যমে করতে পারে। ঠিক আছে, এরকমভাবে আমরা দেখব এটা কিন্তু জল এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারে। দেখো পরে কার্বন ডাইঅক্সাইড এবং জল এটা কি হয়, আমরা যদি দেখি কনভার্টেড টু ইউরিয়া অ্যান্ড কার্বনিক অ্যাসিড HCO3। ঠিক আছে, ইউরিয়া আর হচ্ছে HCO3 এটাতে পরিণত হতে পারে। এটা হচ্ছে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা ওয়েস্ট রূপে বেরিয়ে যায় ব্রিদিংয়ের মাধ্যমে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু জল যদি দেখি সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় বেশিরভাগটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে এখানে মেন কনসেপ্ট, তোমাকে মনে রাখতে হবে। আর আমরা যদি দেখি লাংসের মাধ্যমে যদি দেখি, এটাও কিন্তু জল বেরোতে পারে প্রায় প্রতিদিন 400 ml, এটা মনে রাখবে 400 ml এরকম কিন্তু পার ডে এটা কিন্তু ওয়াটারগুলো বেরিয়ে যেতে পারে। কিসের মাধ্যমে? লাংসের মাধ্যমে। এটা তাহলে লাংসের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এরপর চলে যাও যেটা হচ্ছে আমরা মেন যে পার্টটা আমরা দেখতে পেয়েছি এখানে। দেখো নাইট্রোজেনাস যে ওয়েস্ট, তার মধ্যে যে মেন নাইট্রোজেনাস ওয়েস্ট কিন্তু এই 3 ধরনের। কী কী? অ্যামোনিয়া, ইউরিয়া আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। সব থেকে আমরা যদি দেখি প্রত্যেকটার কিন্তু একটু ক্যারেক্টার জেনে নেব, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু তোমাদের দেয়। তাহলে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের কিন্তু এরকম নাইট্রোজেনাস ওয়েস্ট থাকতে পারে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু সবসময় মনে রাখবে প্রচুর টক্সিক হয়, মানে হাইলি টক্সিক। তাহলে আমরা এখানে হাইলি টক্সিক লিখব। ঠিক আছে, হাইলি টক্সিক অ্যামোনিয়া কিন্তু হতে পারে এবং এটা কিন্তু ট্রান্সপোর্টেড ব্লাডের মধ্যে কিন্তু এটা ট্রান্সপোর্ট হবে না। এখানে কিন্তু তুমি লিখতে পারো যে ক্যান নট বি ট্রান্সপোর্টেড বাই ব্লাড। ঠিক আছে, এবারে এরপর আমরা যদি চলে যাই রিমুভাল। ঠিক আছে, তো সাইট অফ ইটস ফরমেশন ইজ দ্য সাইট অফ ইটস রিমুভাল, এটা আমরা বলতে পারি। এবং হাইলি সলিউবল H2O, এটা হচ্ছে অ্যামোনিয়ার ক্যারেক্টার, হাইলি কিন্তু সলিউবল হবে এটা। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি লার্জ অ্যামাউন্ট অফ H2O, এখানে কিন্তু আমরা দেখতে পাবো লার্জ, যদি এখানে লেখো যে ইট রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ H2O।
ঠিক আছে। H2O ফর ইটস রিমুভ হুইচ অনলি অ্যাকোয়াটিক অ্যানিমেল, যেগুলো অ্যাকোয়াটিক অ্যানিমেল মানে যেগুলো জলে থাকে সেই সব অ্যানিমেলের ক্ষেত্রে আমরা দেখি। তো এই জিনিসটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখব। ধরো এর এক্সাম্পল কী হতে পারে, এক্সাম্পল যদি আমরা দেখি ইনভার্টিব্রেটের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে লিখে নাও ইনভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। কিন্তু এক্সেপশনাল ইনভার্টিব্রেটের মধ্যে মানে কোনগুলো তুমি মনে রাখো, যেগুলো হচ্ছে প্রোটোজোয়া, আর কি হতে পারে প্রোটোজোয়ার পর পরিফেরা, আর কি হতে পারে, আর যদি আমরা দেখি প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলো কিন্তু ইনভার্টিব্রেটের ক্ষেত্রে বলবে। আচ্ছা, এটা এক্সেপশনাল মনে রাখবে, ইনভার্টিব্রেটের মধ্যে আমরা কিন্তু ইনসেক্ট এক্সেপশনাল দেখতে পাবো। ঠিক আছে, তার মানে ওটা লিখে নিতে পারো এক্সেপশনাল এক্সেপ্ট ইনসেক্ট। ঠিক আছে, এক্সেপ্ট ইনসেক্ট, এইটা কিন্তু তুমি দেখতে পারো। বোঝা গেছে? আচ্ছা, এরপর ধরো আমরা এই যে ইনসেক্ট, তাহলে এর ক্ষেত্রে কি দেখা যেতে পারে? তাহলে অ্যামোনিয়া যদি না দেখা যায় তাহলে ওর ক্ষেত্রে কি দেখা যেতে পারে? তাহলে এখানে কিন্তু তুমি লিখতে পারো যে ইউরিকো মানে ইউরিক অ্যাসিড এখানে কিন্তু হবে। তার মানে এটা হচ্ছে ইউরিকেটেলিক। কী হবে? ইউরিকোটেলিক। তাহলে অ্যামোনিয়া যাদের রেচন অঙ্গ তাদেরকে কি বলা হবে? অ্যামিনিওটেলিক। ঠিক আছে, বা যে প্রসেস সেটা হচ্ছে অ্যামিনিওটেলিজম। তাহলে এই অ্যানিম্যালগুলোকে আমরা কি বলবো? এই অ্যানিম্যালগুলোকে, এই যে এইগুলোকে আমরা বলবো যে অ্যামিনোটেলিক অ্যানিম্যাল হয়েছে। আচ্ছা, এবারে চলে যাও, এটা মুছে দিই আমি। এরপর চলে যাও যেটা হচ্ছে অ্যামোনিয়ার পর ইউরিয়াতে। আচ্ছা দেখো, এটা সবসময় মনে রাখবে, এটা কিন্তু লেস টক্সিক, যেহেতু এটা হাইলি হয়েছে এই কিন্তু লেস টক্সিক হবে, টক্সিক এর সঙ্গে তুলনা করে তুমি কম্পেয়ার করে তুমি পড়তে পারো। আচ্ছা, দেন অ্যামোনিয়া, আর ইট ক্যান বি ট্রান্সপোর্টেড বাই, এটা কিন্তু ট্রান্সপোর্ট হতে পারে কার সঙ্গে? ট্রান্সপোর্টেড বাই ব্লাড। ওকে। আচ্ছা, এরপর চলে যাও এদিকে, আমরা যদি ওই যে অ্যামাউন্টটা দেখি, এটা কিন্তু মডারেট অ্যামাউন্ট হবে। তার মানে এখানে কিন্তু প্রায় মিডিয়াম, এরকম মডারেট আমরা যদি দেখি, মডারেট অ্যামাউন্ট অফ H2O for its removal, হয়েছে রিমুভাল। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এই প্রাণীদের কি বলা হতে পারে? সবসময় মনে রাখবে ইউরিওটেলিক। এই যে ইউরিয়া যাদের রেচন অঙ্গ বা রেচন বস্তু, তাদেরকে আমরা কিন্তু ইউরিওটেলিক বলবো। ঠিক আছে, তাহলে এদেরকে বলবো ইউরিওটেলিক। ওকে। আচ্ছা, এরপর চলে যাও যেটা হচ্ছে এটা কাদের মধ্যে দেখা যেতে পারে। মনে রাখবে, এটা কিন্তু আমরা কার্টিলেনিয়াস যে ফিশগুলো আছে, এবং অ্যাম্ফিবিয়া, তারপরে হচ্ছে আমরা যদি ম্যামালস, এদের ক্ষেত্রে যদি দেখি এই ইউরিওটেলিক কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে ফিশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখতে পাবো, ম্যামালসের ক্ষেত্রে দেখতে পাবো, এইগুলো কিন্তু হতে পারে। এবারে অনেক সময় তুমি কিন্তু দেখবে যে এটা অ্যামোনিয়ার সঙ্গে মিশে, কার্বন ডাইঅক্সাইড মিশে এখানে কিন্তু ইউরিয়া তৈরি হতে পারে। তো এই জন্য আমরা এই বিক্রিয়াটা এর ক্ষেত্রে লিখতে পারি CO2 প্লাস NH3, ওখান থেকে আমরা দেখব CO
ইউরিয়ার সংকেত কি CONH2 ঠিক আছে, প্লাস আর কি হবে, জল হবে। এখানে যদি দেখি 2 অণু এরকম দেখতে পাবো, 2 অণু এরকমভাবে অ্যামোনিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে এটা কিন্তু এরকম জল তৈরি হচ্ছে, এবং তার হচ্ছে আরেকটা হচ্ছে কি যে ইউরিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রসেসিং হয়ে ইউরিয়া কিন্তু তৈরি হতে পারে। এবারে এই যে জিনিসগুলো অর্নিথিন প্রসেসে, অর্নিথিন চক্রের মাধ্যমে এটা ঘটতে পারে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে ঘটতে পারে, বা ইউরিয়া যে সাইকেল, সেই ইউরিয়া উৎপন্ন হতে পারে ইউরিয়া সাইকেলের মাধ্যমে। ঠিক আছে, তো যকৃতে আমরা কিন্তু এটা দেখব, অ্যামোনিয়া যকৃত থেকে এরকম কিন্তু অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করতে পারে। এই প্রসেসটা মনে রাখতে হবে, এখানে কিন্তু অনেক সময় পড়ে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা এরপর চলে যাও ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যেটা, আচ্ছা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এর ক্যারেক্টার আমরা একটুখানি দেখে নেব কী হবে। আচ্ছা যদি এর অংশটা দেখি, দেখো এখানে হচ্ছে লিস্ট টক্সিক, আগের মতো কম্পেয়ার করে। ঠিক আছে, এটা বলতে পারি নাইট্রোজেনাস ওয়েস্ট। তারপরে আমরা যদি দেখি ভেরি লিটিল অ্যামাউন্ট অফ H2O। ঠিক আছে, একদম মানে খুব কম পরিমাণে ওয়াটারের মধ্যে কিন্তু ভেরি লিটিল অ্যামাউন্ট অফ H2O। ওকে, আচ্ছা পরে চলে যাও, যেটা হচ্ছে কি ক্যারেক্টার বলবো আমি এখন। ধরো অনেক সময় তুমি কিন্তু দেখবে ওখানে যে পিউরিন মেটাবলিজম থেকে কিন্তু এটা তৈরি হতে পারে, বুঝতে পেরেছো? পিউরিন মেটাবলিজম ইট ইজ ফ্রম, এটা লিখে দিবে ফর্ম, ইট ইজ ফর্ম, এটা হচ্ছে ফর্ম মানে থেকে, ফর্ম থেকে পিউরিন মেটাবলিজম, এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা কাদের ক্ষেত্রে দেখা যায় মনে রাখবে, ইনসেক্টের ক্ষেত্রে দেখা যেতে পারে। এক্সাম্পল হিসেবে ইনসেক্ট, রেপ্টিলিয়া, তারপরে বার্ডস, এগুলো হচ্ছে সব কিন্তু ইউরিক অ্যাসিড দেখা যেতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমরা দেখি অ্যানিম্যাল হুইচ মেনলি এক্সক্রিয়েট ইউরিক অ্যাসিড আর ইউরিকোটেলিক। ওকে, তো এইগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাবো। ধরো আমরা এইভাবে পরপর নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। আর এইগুলো থেকে পরে তুমি কিন্তু দেখতে পাবে যে ওখানে কোশ্চেনগুলো হয় ইউরিওটেলিক, তারপরে ইউরিকোটেলিক, তারপরে যদি তোমাকে বলে অ্যামিনিওটেলিক। আরেকটা বলে দিই, এখানে কিন্তু গুয়ানোটেলিজম এরকম বলে। বিশেষ করে তুমি মনে রাখবে গুয়ানোটেলিজম যেটা হচ্ছে কিন্তু গুয়ানিনের ক্ষেত্রে, মানে গুয়ানিন যদি রেচন পদার্থ এরকম হয়, কাদের ক্ষেত্রে হয়, মাকড়সার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তো হ্যাঁ এটাকে আমরা বলতে পারি গুয়ানোটেলিজম। টেলিজম, এটা কাদের ক্ষেত্রে হয়, মাকড়সার ক্ষেত্রে হয়, লিখে নিতে পারো। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের দিতে পারে, বোঝা গেছে? তারপর তোমাকে ধরো দিতে পারে যে কেঁচোর ক্ষেত্রে বা গোলকিমির ক্ষেত্রে এটা কি হতে পারে। মনে রাখবে গোলকিমির ক্ষেত্রে কিন্তু ইউরিওটেলিক, ঠিক আছে, আর যদি কেঁচোর ক্ষেত্রে হয় অ্যামিনিওটেলিক, বোঝা গেল? তাহলে এই রকম কোশ্চেনগুলো কিন্তু ওখানে ডিপেন্ডেন্ট তোমাকে কিন্তু ডিফারেন্সিয়েশন হিসেবে দিতে পারে। আর অ্যামোনিয়া থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া যে বা ইউরিয়া চক্রের মাধ্যমে এখানে কিন্তু উৎপন্ন হতে পারে ইউরিয়া, সেই প্রসেসটা ওখানে কিন্তু আমি এটা দিয়েছি বিক্রিয়াটা, ওটা ভালো করে মনে রাখবে, বোঝা গেল? থ্যাংক ইউ স্টুডেন্ট।